আমাকে ভাবছে হয়তো ধমকে চমকে তর্ক করে ওই দুটো এমনি তো জোকারের মতো মুখ, তারপর আবার বড় বড় কথা আমাকে বলছে যে এলে দেখে নেবো, যদি না শুধরাও এই করব তাই করব। আরে তোর বাপকে গিয়ে বল, বাড়ির 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি, যা করার করায়। আয় আয়, হিম্মত আছে, হিম্মত আছে। এই মেদিনীপুরের মাটিতে, তোমার মাটিতে, তোমার পাড়ায়, তোমার এলাকায় দাঁড়িয়ে তোমায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছে। বাবা, কে এটা? অভিষেক ব্যানার্জি, ডায়মন্ড হারবারের সাংসদ, মমতা ব্যানার্জির ভাইপো। তার পরিচয় হচ্ছে ভাইপো। জানেন আপনারা, সোনা ভাইপো, কলা ভাইপো, মুক্ত ভাইপো, চোর ভাইপো। তার বাড়ির সামনে পুলিশ ছিল, উঠে গেছে, এগুলো সব জানেন। তো এই জোকারটার কথা কেন শোনালাম? এই জোকার গিয়ে কাঁথিতে, মানে পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর বাড়ির কাছাকাছি গিয়ে এইসব আজে বাজে নোংরা কথা বলেছিল, তোর বাপকে ডাক, উমুক তুমুক। আর তার যে যারা চাকর বাকর, তারা তো যা তা বলেছিল, আপনাদের সব মনে আছে, সেগুলো সব আমাদের ভিডিও ফুটেজ রাখা আছে, দেখাবো, ব্যবস্থা তো হবে, দেখাবো, সেসব নিশ্চয়ই দেখাবো। কখন কাকে বলছে বেজন্মা, মানে শুভেন্দু অধিকারী। আর এই জোকার, এ যখন এইসব বাপকে ডাক, তোর মাটিতে এসে এইসব বলছি, তখন শিশির বাবু, মানে শুভেন্দু অধিকারীর পিতা, তিনি অসুস্থ ছিলেন। শিশির অধিকারী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, বিধায়ক ছিলেন। পূর্ব মেদিনীপুরের মানুষ বা এ রাজ্যের মানুষ তাকে প্রবাদ প্রতিম একজন রাজনীতিবিদ মনে করেন, স্বাধীনতা সংগ্রামীর সন্তান, পায়ে হাত দিয়ে প্রণাম করেন। সেই শ্রদ্ধেয় মানুষটিকে এই যে ভাইপো, সে গিয়ে বলেছিল তোর বাপকে ডাক। শুভেন্দুবাবুর মা তখন অসুস্থ ছিলেন, অনেক অনুরোধ করেছিলেন প্রশাসনকে, কেউ শোনেনি। তার বাড়ির দিকেই মাইকের চোঙাগুলো ফিট করা ছিল। আর যখন এই যে 24 ঘন্টা হলো মাত্র, গতকালকে যখন শুভেন্দু অধিকারী শপথ নিলেন, তার আগে থেকে কলকাতা পুলিশের তরফে কি অবস্থা হয়েছে সেসব দেখেছেন আপনারা। ভাইপোর বাড়ির সামনে গিয়ে পাড়ার লোকেরা খুঁজছে, ভাইপো কোথায়, বেরিয়ে আয়, একটু কথা বলি আয়। তার আগে তো ওই বাড়ির সামনে মোবাইল বার করা যেত না। আর তার যে পিসি, তার পিসির যে পাগলামি, পাগলামি নয় এগুলো, ছ্যাবলামি নয়, নোংরামি, ইচ্ছাকৃতভাবে, আসলে ক্রিমিনাল মাইন্ডেড লোক হলে যা হয়, বলছে আলট্রা লেফটিস্টদের তিনি ডেকেছেন, সব একজোট করবেন, মাওবাদীদের দিয়ে আবার একটা অস্থিরতা তৈরির চেষ্টা করবেন। দেখুন, সেগুলো করতে পারবে না, পারবে না। তো শপথ নেওয়ার পরে কি হলো? শপথ নেওয়ার পরে শুভেন্দু বাবু চলে এলেন জোড়াসাঁকোতে, জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। 25শে বৈশাখে তিনি কবিগুরু রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করলেন, তিনি তার পরিচিতদের সঙ্গে কথা বললেন, সেখানে জয় শ্রীরাম ধ্বনি দিতে বারণ করলেন, নিষেধ করলেন। রবীন্দ্রনাথের কবিতা, গান, এগুলো চর্চা হওয়া উচিত, তিনি সেটা জানিয়ে দিলেন। কোনো রাজনীতির জায়গা নয় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, সেটা তিনি জানিয়ে দিলেন। তারপরে ভারত সেবাশ্রম সঙ্গে গেলেন, তারপরে চেতলায় শীতলা মন্দিরে তিনি পুজো দিলেন। তারপরে তখন মধ্যরাত হয়ে গেছে, মধ্যরাত হয়ে গেছে, গোটা রাজ্য জুড়ে উৎসব চলছে। যখন জাতীয় সড়ক ধরে যাচ্ছিলেন বিভিন্ন জায়গায় জায়গায়, সেখানে এত ভিড়, তাকে নামতে হয়েছিল গাড়ি থেকে। একদম রাত্রি 2টোর সময় আমরা দেখেছি যে রাস্তা পুরোপুরি একদম প্যাকটা ভিড়। তিনি সেখানে জানিয়ে দিলেন যে মুখ্যমন্ত্রী হয়েছেন, তাকে তার মুখ থেকে যেন অন্য কিছু বলানো না হয়, সব হিসাব হবে। তিনি মনে করিয়ে দিয়েছেন, একদম ভিড়ের উদ্দেশ্যে বলে গিয়েছেন সব হিসাব হবে। তিনি সবার মুখ্যমন্ত্রী, এটা যেমন ঠিকই, কিন্তু গত 15 বছর ধরে যা যা দুর্নীতি হয়েছে, চুরি হয়েছে, ফেরেববাজি হয়েছে, যা যা হয়েছে, ধর্ষণ হয়েছে, মেয়েদের উপরে অত্যাচার হয়েছে, সব হিসাব হবে। তো এই যে ভাইপো, ভাইপোর রহস্য ফাঁস, আমরা এই এপিসোডটা কেন তৈরি করছি, নতুন রহস্য ফাঁস, নতুন কোন রহস্য ফাঁস, সেটাই আজকে আলোচনার মূল বক্তব্য। তার আগে একটু জেনে নিতে তো হবে। আপনারা বলেন যে ভাই আপনি বেশি কথা বলেন, না বেশি কথা বলি না। একটা কথা বলতে গেলে তার একটু পার্সপেক্টিভ, একটু পটভূমি, সেটা বলতেই হয়, কথায় কথায় চলে আসে। নতুন যে মুখ্যমন্ত্রী হয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আগামীকাল কি করবেন? তিনি ক্যাবিনেট মিটিং করবেন নবান্নের 14 তলায়, নবান্ন সভাঘরে পুলিশ অফিসারদের ডাকা হয়েছে। আর ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর দপ্তরে, মানে মমতা ব্যানার্জির দপ্তরে থাকা যে সমস্ত বদলেহনকারী, চটি চাটা যেসব যারা ছিল, তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে, বলা ভালো লাথি মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে, কোচবিহারে, দার্জিলিংয়ে, প্রত্যন্ত পাহাড়ে যাও ভাই, অনেক দিন ধরে অনেক সুখভোগ করেছো, নবান্নে থেকে অনেক চমকেছো, ধমকেছো, তোলাবাজি করেছো, এবার যাও, বিচার তো হবে। কিন্তু তার আগে পোস্টিংটা তোমাদেরকে দেওয়া হলো, একটুখানি যাও পাহাড়ে, যাও পাহাড়ে, একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ আছে, যাও ওখানে গিয়ে থাকো। 16 জনকে, সিএমও থেকে 16 জনকে লাথি মেরে তাড়ানো হয়ে গেছে। এবার আগামীকালকে নবান্ন সভাঘরে বৈঠক রয়েছে, সমস্ত পুলিশের সিনিয়র কর্তাদের ডাকা হয়েছে।
এই যে বেআইনি ভাবে পুলিশের ওয়েলফেয়ার চলছিল, আপনারা তো সব জানেন, কারা কারা, তাদের বউরা আবার প্রেস কনফারেন্স করে। পুলিশের যে নিয়ম রয়েছে সেখানে পুলিশের ওইভাবে প্রেস কনফারেন্স করা বেআইনি, পুলিশের বউদের ওইভাবে প্রেস কনফারেন্স করা বেআইনি। নিজেরা না সামনে এসে ওয়েলফেয়ারের লোকেরা তারা বউদেরকে লেলিয়ে দিয়েছিল। আমাদের কাছে কিছু ভিডিও ফুটেজও আছে, খুব অদ্ভুত। সেই যে ফল প্রকাশের পরে ওয়েলফেয়ারের যে পুলিশের আবাসন রয়েছে সেখানে প্রচুর মানুষ আনন্দ করেছেন, নেচেছেন। মানে একটা দেখুন, জালের মধ্যে তো আটকে রাখা হয়েছিল, শিকলের মধ্যে আটকে রাখা হয়েছিল, সেটা থেকে বন্দী হওয়ার পরে একটা ঘটনা না আপনাদের বলতেই হবে। দেখুন 2011-তে যখন, আমি নিজে বলছি, 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মানে মমতা ব্যানার্জির বাড়ির সামনে আমরা গিয়েছিলাম পেশারগত কাজে, আমাদের থাকতে হয়েছিল, অফিস থেকে বলে দিয়েছিল। এবার মমতা ব্যানার্জির বাড়িটা হচ্ছে খালপাড়ে, কালীঘাটের যেটা আদি গঙ্গা বলা হয়, একদম খাল, মানে স্থবির একটা পাঁকওয়ালা গন্ধওয়ালা খাল। তো সেই খালের ওপারে হচ্ছে প্রেসিডেন্সি জেল। এবারে মনে থাকবে এরকমই মে মাসে ফল প্রকাশ হয়েছিল, সম্ভবত 13ই মে। ফল প্রকাশ হচ্ছে যখন মমতা ব্যানার্জির দল এগিয়ে যাচ্ছে, ওদিক থেকে যারা জেলবন্দিরা সেই প্রাচীরের ওপরে উঠে উল্লাস করছে, চিৎকার করছে। মানে কিরকম অদ্ভুত ভাবুন, মমতা ব্যানার্জি জিতছে আর ওদিক থেকে ক্রিমিনালরা উল্লাস প্রকাশ করছে। সেই ছবিটাই প্রবাহিত হতে থাকলো প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, 15 বছর ধরে ক্রিমিনালরা রাজত্ব করে গেল। আর 4 মে যে ফল প্রকাশটা হলো, তারপরে কি ছবি দেখেছেন, কতটা সংযত, কতটা সংহত। আনন্দ তো করছে, মানুষের বুকের মধ্যে আনন্দ। মমতা ব্যানার্জির বড় বড় কাট আউটগুলো কলকাতা শহরে আর দেখা যাচ্ছে না। মানুষ আনন্দ তো করছেন, কিন্তু সেটা প্রবলভাবে সংযত আনন্দ, কারো কোনো ক্ষতি না করে, কারো কোনো ক্ষতি না করে। ভগবান পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জয়ধ্বনি দিয়ে আনন্দ হচ্ছে। জোর করে কাউকে কিচ্ছু করা হচ্ছে না, করা হয়নি, হবেও না। যা কিছু হবে আইনের শাসনের মাধ্যমে হবে, প্রশাসনিকভাবে হবে। কেউ কারো গায়ে হাত তুলছেও না, এটা দরকার, এটা ভালো। সমস্ত কিছু হবে একদম আইনের মধ্যে থেকে। ওই যে বদলাও হবে, বদলও হবে, শুভেন্দুবাবু বলেছিলেন হবে, প্রধানমন্ত্রী বলেছিলেন হিসাব হবে, সবকা সাথ সবকা বিকাশ সবকা হিসাব হবে, অমিত শাহ বলেছিলেন উল্টো করে ঝুলিয়ে সিধা করা হবে, হবে। এবারে একটু বলি, আপনারা অধৈর্য হয়ে যাচ্ছেন হয়তো, যে ভাইপোর নতুন রহস্য ফাঁসটা কি। দেখুন, ভাইপোর তো প্রচুর জায়গায় লগ্নি আছে, সে সোনা পাচার হোক, কলা পাচার, কলা না কয়লা, আর বিভিন্ন রকমের ফেরেববাজি, চাকরি চুরি। মাঝখানে একটু বলে দেওয়া ভালো, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে, মানে শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রীত্বে আসার পরেই কিন্তু সরকারিভাবে ওই যে 2014 সালের বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে 2016 সালে যেটা পরীক্ষা হয়েছিল, স্কুল সার্ভিস কমিশনের যে জালিয়াতিটা হয়েছিল, সীমাহীন কেলেঙ্কারি হয়েছিল, সাদা খাতা জমা দেওয়া, ট্যাম্পারিং করা, সেই যে ওএমআর সিটগুলো প্রকাশ করা হয়ে গিয়েছে। সমস্ত ওএমআর সিট, মানে লক্ষ লক্ষ ছেলে মেয়ের সঙ্গে, মেধাবী যোগ্য যুবক যুবতীর সঙ্গে প্রতারণার যা যা কিছু হয়েছিল, হাইকোর্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরেও মমতা ব্যানার্জির সরকার সেগুলো প্রকাশ করেনি, সেগুলো প্রকাশিত হয়ে গেছে। প্রত্যেকটা প্রার্থী তাদের খাতা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের খাতা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এবার থেকে যা যা এসএসসি হবে প্রত্যেকটা ওই ওএমআর সিট প্রকাশ করে দেওয়া হবে, কোনো জালিয়াতির কোনো জায়গা নেই। কিন্তু এবারে আসছি আসল রহস্যে। এই ভাইপো কি করছে জানেন? ভাইপোর টাকা তো বললাম বিভিন্ন খাতে খাটে, আরেকটা জায়গায় খাটে, সেটা হচ্ছে সেফ জায়গা, সংবাদ মাধ্যম, খবরের কাগজ, টিভি চ্যানেল, এগুলোতে ভাইপোর কোটি কোটি টাকা লগ্নি করা আছে। এইবারে ভাইপো কি করবে? সংবাদ মাধ্যমের ওই ওই কালো টাকাগুলো ওখানে লাভ দেখানো হতো। মানে ধরুন 500 পিস কাগজ ছাপানো হলো, দেখানো হলো 5 লক্ষ কাগজ ছাপানো হয়েছে। তার মানে কি, খরচটা বেশি দেখিয়ে দেওয়া হলো, ওই টাকাটা সাদা হয়ে গেল। বুঝতে পারছেন? মানে বিরাট ফেরেববাজ, বিরাট বড় ফেরেববাজ। সব রিপোর্ট চলে এসছে। আরে গোপন তো থাকবে না, কি করে গোপন রাখবে? শপথের দিন, মানে যেদিন নরেন্দ্র মোদী, অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, হিমন্ত বিশ্ব শর্মা সহ অন্যান্য মুখ্যমন্ত্রী, রাজনাথ সিং, তারা সব আছেন, সেই মঞ্চে যখন শপথ হচ্ছিল, নিচে ভাইপোর খবরের কাগজের সঙ্গে যোগ আছে এমন কিছু ফেরেববাজকে পাঠিয়ে দিয়েছিল, চোরকে পাঠিয়ে দিয়েছিল। তাদের পয়সা আছে, এটা ঠিকই, দামি দামি গাড়িতে চড়ে, বড় বড় অন্যান্য ব্যবসা আছে, সেগুলোকে বাঁচাতে হবে, প্রচুর দুর্নীতি আছে, প্রচুর কালো টাকা আছে, তারা চলে গেছে। তারা গিয়ে কি করেছিল শুনুন, এগুলো জেনুইন কথা বলছি, এগুলো একদম জেনুইন কথা বলছি। এগুলো দেখুন, কোনো পোর্টালে কাগজে ছাপবে কি করে, কোনো টিভি চ্যানেল কি করে দেখাবে? ভাইপো তাদেরকে সুবিধা দিয়ে রেখেছে। যারা চোরপোটার, যারা চোরপোটার, মনে আছে এই শব্দটা? চুরি করে আবার রিপোর্টার, তোলাবাজি করে অথচ রিপোর্টার, পদসেবা করে অথচ রিপোর্টার,
পা চাটে রিপোর্টার, চটি চাটে রিপোর্টার। তো তারা কি করে বলবে সরকারি ফ্ল্যাট পেয়েছে, প্রচুর উপহার পেয়েছে, বড় বড় পদ পেয়েছে, সরকারি কমিটিতে থেকেছে, এখনো তো আছে, তারা কি করে ছাপাবে, কি করে দেখাবে? সম্ভব না। এবার যেটুকু না দেখালেই না, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে শপথ গ্রহণ অনুষ্ঠান, আবার তার পরের দিন মমতা ব্যানার্জির কর্মসূচি তাদের দেখাতে হচ্ছে, কারণ ওই সুবিধাগুলো তারা নিয়ে রেখেছে। এবার ভাইপো তার সেই টাকাগুলো উদ্ধার করার জন্য, তার লোকেদেরকে মাথায় বসিয়ে রাখার জন্য অন্যরকম একটা চাল চেলেছে। যদিও কিছু কিছু টিভি চ্যানেলের মাথা থেকে কেউ কেউ পদত্যাগ করছেন, মানে এত বেশি চটি চেটেছে, এত বেশি কালোবাজারি করেছে, তাদেরকে পদত্যাগ করতে হচ্ছে, বাকিদেরও হবে, সব হিসাব হবে। ভাইপো কি করেছে, কিছুটা আননোন ফেস, অথচ ভাইপোর লোক, অথচ চটি চাটা, আবার সংবাদ মাধ্যমের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে, সেই লোকগুলোকে পাঠিয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানে। বুঝতে পারলেন? এইটা হচ্ছে আসল পয়েন্ট আজকে এই আলোচনার, এইটা হচ্ছে পিক পয়েন্ট, একদম সবচেয়ে মূল্যবান কথাটা বলছি, একদম মানে আইনজীবীরা বলেন না, দ্যাট পয়েন্ট শুড বি নোটেড মিলট, বলেন না, এই পয়েন্টটা একটুখানি আপনারা মাথার মধ্যে রাখুন। এই লোকগুলো গিয়ে কি করছে, যারা নবনির্বাচিত বিধায়ক তাদের সঙ্গে হ্যালো কেমন আছেন, আপনি তো দারুণ করলেন, আপনি তো ফাটিয়ে দিলেন, আপনি ভীষণ ভালো লোক বলে তার সঙ্গে আলাপ করছে, আলাপটা জমাচ্ছে, জমিয়ে তাদেরকে দামি দামি উপহার দেওয়ার চেষ্টা করছে, কোটি কোটি টাকা টোপ দেওয়ার চেষ্টা করছে। বুঝুন বুঝুন, এই বিধায়করা তারা তো খবরটা দিয়ে দিয়েছে ঠিক জায়গায়। তারা এটা জানে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, এরা যদি চায়, যারা ওই বিধায়ক হোক আর মন্ত্রী হোক আর যাই হোক, যদি কেউ দুর্নীতিতে জড়িয়ে পড়ে, তাহলে তাদের ভোগ কাটটা, দলটার নাম ভারতীয় জনতা পার্টি, বড় বড় জাহাজ ডুবেছে, এখানে দুর্নীতি করে কোনো পার পাবে না, দুর্নীতি করার চেষ্টাও তারা করছেন না। কিন্তু ভাইপোর তরফ থেকে কি চেষ্টা হয়েছিল সেইটা আপনাদের বলছি, যে নতুন রহস্য ফাঁস এটাই। গিয়ে মানে বেশ কয়েকজনকে পাঠিয়েছিল শপথ গ্রহণ অনুষ্ঠানে, তারা ভিভিআইপি কার্ডও জোগাড় করে ফেলেছিল। দেখুন, চেষ্টা করলে পাওয়া যায়, একটা ভিভিআইপি পাস জোগাড় করা কি এমন কষ্ট? যারা বিরাট বড় বিত্তশালী, টাকা পয়সা আছে, দামি দামি গাড়ি আছে, উপহার দেয়, হাসি মুখে কথা বলে, তারা বিজেপির কোনো নেতার থেকে ভিভিআইপি পাস জোগাড় করেছে, বা বিধায়কদের থেকে জোগাড় করেছে, যারা নবনির্বাচিত বিধায়ক। শপথ হয়নি ঠিকই, কিন্তু যারা বিজেপির টিকিটে যারা জিতেছেন, তাদের শপথ হবে, আগামীকাল হবে, আগামী পরশু হবে, তারপরে মন্ত্রিসভায় কার কোন দায়িত্ব সেগুলো ঘোষণা করা হবে। তার আগে থেকে একদম শুরু থেকে টোপটা দিয়ে দাও, প্রথম রাতে বেড়াল মারার মতো আর কি, যদি উল্টোটা হয়েছে। তো এবার ভাইপোর লোকেরা গিয়ে তাদেরকে টাকার টোপ দিয়েছে। তোমরা একটু শুভেন্দু বাবুকে বলো যে দেখো, এতদিনের প্রতিষ্ঠান, এতদিনের সংবাদপত্র, এতদিন ধরে কাজ করছে, বিরাট বড় চোরপোটার, সে চোরপোটারটা বলবে না, কত বড় তোলাবাজ সেটা বলবে না, কত দুর্নীতির সঙ্গে জড়িত বলবে না, সরকারি ফ্ল্যাট কতগুলো রয়েছে বলবে না, কত কত গাড়ির ব্যবসা রয়েছে বলবে না, ওষুধের ব্যবসা রয়েছে বলবে না। কি করে হবে ভাই? তোমার তৃণমূলের লোকেরা, দাগি লোকেরা, যারা জেল খেটে এসছে, তারা বসে থাকবে সংবাদপত্রের মধ্যে, অফিস তৈরি করে সাংবাদিক সম্মেলন করবে, তাদেরকে ক্ষমা করে দেবে? বাতুলতা বন্ধুরা, এটা বাতুলতা মাত্র। এবারে কি হতে চলেছে শুনুন, কি হতে চলেছে। ভাইপো তো টোপ দিল, ভাইপো তো তার লোক পাঠিয়ে টাকা, উপহার, বিদেশে বেড়ানো ইত্যাদি ইত্যাদি টোপ দেওয়া হয়ে গেছে, খবরটা চলে এসছে ঠিকঠাক জায়গায়। একজনও ওই উৎকোচ গ্রহণ করবেন না, পরিষ্কার, মানে একদম সোজা সাপটাই বলছি, কেউ কোন রকমের উৎকোচ গ্রহণ করার কথা ভাবছেনও না, এবং উল্টো ফল হবে, উল্টো ফল সব জায়গাতেই হবে। দেখুন, বেশ কিছু দপ্তর রয়েছে ঘুঘুর বাসা, বুঝলেন তো, স্কুল শিক্ষা দপ্তরের বেশ কিছু রয়েছে। এমনকি মনে পড়ে গেল, এই কলকাতা পুরসভার একজন কাউন্সিলর, সে সিপিএম এর সময় সিপিএম, তৃণমূলের সময় তৃণমূল, আবার সে গেরুয়া আবির টাবির মেখে নিজেকে সে বিজেপি ঘোষণা করে দিয়েছে, যদিও বিজেপি তাকে নেয়নি, নেবেও না। সে চাইছে ক্ষমতার সঙ্গে থাকতে, হবে না। স্কুল শিক্ষা দপ্তরে ধরুন মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, প্রাথমিক শিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন, বা এই যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সব জায়গায় চটি চাটায় ভর্তি, তোলামূলে ভর্তি, পদলেহনকারীতে ভর্তি, সব পিসি ভাইপোর লোক চিহ্নিত হয়ে গেছে, একে 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 লিস্ট করা হয়ে গেছে। আর ওয়েলফেয়ারের লোকেদের তো বলেই দিলাম শুরুতে,
আর সরকারের বিভিন্ন দপ্তরে 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 যারা ঘাপটি মেরে বসে আছে, যারা ভাবছে যে আমরা জয় শ্রীরাম বলে দেবো, বিজেপির পতাকা বাড়ির সামনে টাঙিয়ে দেবো, একটু মিষ্টি মুখ করার ছবি পোস্ট করে দেবো, আর ওই ভিআইপি পাস পেয়ে ভিআইপি পাস নিয়ে ময়দানে গিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকার ছবি পোস্ট করে দেবো, করছে কেউ কেউ, চিহ্নিত হয়ে গেছে। হবে না, আপনারা আশাহত হবেন না। অনেকেই দেখছি দুঃখ পাচ্ছেন, আশাহত হচ্ছেন, আরে ভাই কি হলো, তৃণমূলের লোক চলে যাচ্ছে শপথে, ভিআইপি কার্ড পেয়ে যাচ্ছে, এখন তারা লাপাচ্ছে, তারাই কি মাথার উপরে আবার কি ছড়ি ঘোরাবে? না 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 না, সেগুলো হবে না, হবে না। আশা রাখুন, ভরসা রাখুন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। বাপ তুলেছিল, বেজন্মা বলেছিল, বাপকে ডাক বলেছিল না, একদম শুরুতে তো শোনালাম আপনাদের, শোনালাম কিনা? বিচার হবে, বিচার হবে এবং দ্রুততার সঙ্গে হবে। আমি বলছি কোনো ডিলে বিচার নয়, ডিলে জাস্টিস নয়, একদম ফাস্ট ট্র্যাক কোর্টে যেমন হয় ফাটাফাট বিচার হবে। চোখের সামনে দেখুন ভাই, সবে মাত্র একজন মাত্র মুখ্যমন্ত্রী তো খালি ঘোষিত, কে কোন দপ্তর, কে কোথায়, ক্যাবিনেট বৈঠকটা হোক, তারপরে একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন। আর এই যে রহস্য ফাঁসের ভিডিও কেমন হলো, এই কন্টেন্ট কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার দেখছেন তারা দয়া করে নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে প্রেস করবেন, আর যদি পছন্দ হয়, ভালো লাগে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে একটু লাইক করে দেবেন। আর আমাদের কিচ্ছু চাওয়ার নেই। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।